লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর চিফ অব স্টাফ সহ নিহত ৫, আহত ২৮। ১.৫ মাসে গাজায় প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, প্রাণহানি অন্তত ৩৪২। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতির দাবি রুবিওর। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি। খার্কিভে রুশ হামলায় শিশুসহ নিহত ৪। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, তীব্র প্রতিক্রিয়া বিজেপি কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ। এবং জাতীয় নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার অপেক্ষায় প্রবাসীরা। দেশে দেশে ভোটার নিবন্ধন প্রচারণা না থাকার অভিযোগ। ইসির দেয়া নিয়ম নীতি তুলে ধরতে সভা, সেমিনার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভবিষ্যতে ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক অনুষ্ঠানে তিনি বলেন, সিন্ধুর হিন্দুরা কখনোই অঞ্চলটিকে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি মেনে নেননি। ভারত জুড়ে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন বলে জানান রাজনাথ সিং। অঞ্চলটি সভ্যতার দৃষ্টিতে সবসময় ভারতেরই অংশ বলে মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে তার বক্তব্যকে বিভ্রান্তিকর ও ইতিহাস বিকৃতি বলে আখ্যা দিয়েছে দেশটি। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ সহ ৫ জন আহত হয়েছেন অন্তত ২৮ জন। হামলায় রাজধানীর দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে গাজায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল ১.৫ মাসে উপত্যকায় প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে অন্তত ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এই বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবতাবাই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন, আহত হয়েছেন অনেকেই। হামলার পরেই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান। এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান আলী তাবতাবাই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাবতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলাকে স্পষ্ট উস্কানি বলছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির। এদিকে গাজার চিত্রও প্রায় একই। নুসেরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বহু মানুষ, যাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, গেল ১.৫ মাসে প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুদ্ধ বন্ধে মার্কিন খসড়া পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেন কোনো কৃতজ্ঞতা দেখায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে আলোচনার মাঝেই রুশ ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে জেনেভায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ঘিরে এ বৈঠক হয়। জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই আলোচনাকে বড় ধরনের অগ্রগতি বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন যুদ্ধ শেষ করতে খুব শিগগিরই একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যাটোর ভূমিকা কি হবে সে বিষয়ে এখনও অনেক কাজ বাকি আছে।
তবে তার দল প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত 28 দফার অমীমাংসিত অনেক বিষয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। বৈঠক ঘিরে ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান জানান, আলোচনা অগ্রগতির দিকে গেছে এবং তারা এমন একটি শান্তি কাঠামোর দিকে এগোচ্ছেন যা দীর্ঘস্থায়ী হবে। কিয়েভ জানায়, যুদ্ধবিরতির পথে অগ্রগতি স্বাগত জানালেও যদি কোনো প্রস্তাবে সার্বভৌমত্ব, ভূখণ্ড হস্তান্তর, সেনাবাহিনী দুর্বল করা বা ন্যাটোতে যোগদানে বাধা থাকে তবে এ ধরনের শর্ত গ্রহণযোগ্য নয়। প্রতিনিধি দল আরও বলে, শান্তির নামে ইউক্রেনকে দুর্বল করার যে কোনো উদ্যোগ দীর্ঘমেয়াদে অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেও তারা জোর দিয়ে বলে, ন্যূনতম জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ না থাকলে কোনো সমঝোতাই টেকসই হবে না। এরই মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন। তার কয়েক মিনিট পরে জেলেনস্কির সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ধন্যবাদ জানান। ইউক্রেন থেকে মুক্তি পাওয়া বেলারুশে আটক 31 নাগরিকের প্রত্যাবর্তনেও ট্রাম্প প্রশাসনের কার্যকর ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানায় কিয়েভ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূলের এক বিধায়ক। এর জেরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি ও কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে দলগুলো। পশ্চিমবঙ্গ থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ, বেলডাঙ্গা সেই জেলারই গুরুত্বপূর্ণ এলাকা। আগামী 6 ডিসেম্বর আলোচিত বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর, আর সেই দিনটিকে সামনে রেখে বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। बाबरी मस्जिद 6 दिसंबर 2025 शनिवार ভিত্তি স্থাপন। এদিকে তৃণমূল বিধায়কের এমন ঘোষণায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেসের দাবি, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। হুমায়ুন কবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপিও। উনি বারে বারে ভিতরে থেকে সব বলেন, ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন। আমরা চাই না যে মন্দির নিয়ে, মসজিদ নিয়ে এ বাংলা মানুষের মধ্যে বিভাজন হোক। 1992 সালে 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় ধ্বংস করা হয় বাবরি মসজিদ, যা নিয়ে তুমুল বিতর্ক চলছে বহু বছর ধরে। নতুন করে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে উত্তেজনা বাড়ছে পশ্চিমবঙ্গে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জলবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমাতে একমত G20 নেতারা। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। সেদিকে নিবন্ধন করতে গিয়ে ওটিপি নিয়ে বড় সমস্যায় পড়েছেন প্রবাসীরা। নানা জটিলতার কারণে আরও 5 দিন নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট নিবন্ধনে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এখন ব্যস্ত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায়। পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর প্রথম পর্বে রোববার বিকেল পর্যন্ত 34টি দেশের 17,000-এরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অনলাইন নিবন্ধনে নিজের তথ্য যাচাই করে নিশ্চিত হতে অনেকেই পরস্পরকে সাহায্য করছেন। পাশাপাশি কোরিয়ায় বিভিন্ন কমিউনিটিগুলো নিবন্ধনের সহযোগিতামূলক কার্যক্রম চালাতেও দেখা যায়। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। অনেকে জানাচ্ছেন জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। তাই এবার বিদেশেই ভোট দেওয়ার সুযোগ তাদের কাছে এক নতুন অধ্যায়। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়েছে, এটার জন্য আসলে সত্যি আমরা আনন্দিত এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনে প্রথমবার প্রবাসে বসে নিজের মূল্যবান ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। জীবনের এই প্রথম ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছি। এদিকে দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধনে প্রবাসীদের বড় একটা অংশ ওটিপি জটিলতায় পড়ছেন। প্রবাসীদের অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়ায় মোবাইল নম্বরে ওটিপি না আসার কারণে অনেকেই এখনো নিবন্ধন করতে পারছেন না। আমি গতকালকে রাত থেকে ট্রাই করতেছিলাম, তো কোনোভাবেই ওটিপি আসতেছিল না। তো আজকে আমি অফিসে যোগাযোগ করলাম, তো তারা বলতেছে যে চেষ্টা করবে। নিবন্ধনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে ওটিপি আসে না। তো এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তারা এটা সুরাহার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ওটিপি না আসার বিষয়টিকে নির্বাচন কমিশনের টেকনিক্যাল ইস্যু বলে জানিয়েছেন হেল্প সেন্টার।
টেকনিক্যাল ইস্যু, এটার কাজ চলছে। আজকের ভিতরে যদি ঠিক না হয় এটার পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। রোববার মধ্যরাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে আরও 5 দিন অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রবাস জীবনে ব্যস্ততার মধ্যেও নিজ দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা ভুলে যাননি প্রবাসীরা। তাই প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসে ভোটার নিবন্ধন করে জীবনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছেন তারা। নির্বাচনকে ঘিরে প্রবাসীদের একটাই প্রত্যাশা, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তারা বিশ্বাস করেন তাদের ভোট দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জলবায়ু সংকট মোকাবিলা এবং দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা হ্রাসের উপর ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হল G20 শীর্ষ সম্মেলন। পাশাপাশি ইউক্রেন, সুদান, কঙ্গো অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার উপরও একমত হয়েছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এক দুঃখজনক নজির বলে স্থাপন করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের সমাপনী ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলা এবং দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমানোর ওপর ঐকমত্য হন অংশগ্রহণকারী নেতারা। পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইউক্রেন, সুদান, কঙ্গো অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার উপর একমত হন। বিশেষ করে সুদানের বিষয়টি উল্লেখযোগ্য, যা 2 বছরের বেশি সময় পর বৈশ্বিক নেতৃত্বের সমীক্ষায় প্রধান আলোচ্য সূচিতে এসেছে। বিশ্লেষকদের মতে G20 শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি দুঃখজনক নজির স্থাপন করেছে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেন, ট্রাম্পের উপস্থিতি না থাকা তেমন গুরুত্বপূর্ণ নয়। এদিকে ফ্রেডরিক মেজ বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভালো সিদ্ধান্ত ছিল না। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলতে পারবে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে কার্নি বলেন, আন্তর্জাতিক মঞ্চে ওয়াশিংটনের ভূমিকা অতি মূল্যায়ন করা উচিত নয়। সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রীয় শক্তি যুক্তরাষ্ট্র থেকে সরতে শুরু করেছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্বের 3/4 জনসংখ্যা, 2/3 বৈশ্বিক জিডিপি এবং 3/4 বৈশ্বিক বাণিজ্য প্রতিনিধিত্ব করছে বলে উল্লেখ করেন কার্নি। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার তেহরানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেন, ওয়াশিংটনের বক্তব্য নয় বরং বাস্তব পদক্ষেপই ইরানের জন্য মুখ্য। যুক্তরাষ্ট্র যদি চাপ ভিত্তিক কৌশলেই অটল থাকে তাহলে অর্থবহ আলোচনা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। বাঘেইর মতে, যুক্তরাষ্ট্রের আলোচনার ধরন পারস্পরিক লাভের কূটনীতির বদলে আদেশ ও চাপের উপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। 89 বছর বয়সে মুম্বাই নিজ বাড়িতে মৃত্যু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ চীনের। পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ই বলেন, জাপান সামরিকভাবে তাইওয়ানে হস্তক্ষেপের চেষ্টা করছে। এমন মন্তব্য দুদেশের সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে সতর্ক করছেন তিনি। চীন এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি পাঠিয়ে নিজেদের প্রতিরক্ষার নিশ্চয়তা দিয়েছে, যদিও টোকিও জানিয়েছে চীনের দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং শান্তি বজায় রাখার প্রতি তাদের প্রতিশ্রুতি অটুট। চীনের সঙ্গে সংলাপে প্রস্তুত জাপান বলেও জানান প্রধানমন্ত্রী তাকাইচি। ভারতের নয়াদিল্লির বাতাস আবারও বিপদসীমায়। রোববার শহরের বিভিন্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 400 ঘর পেরিয়ে যায়। ঘন ধোঁয়াশায় বিপর্যস্ত 2 কোটি মানুষের জীবন। পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, যানবাহন ও শিল্প খাত ঘিরে কড়া নজরদারি বাড়ানো হয়েছে।
রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 381 বায়ুর মানদণ্ডে, যা খুবই খারাপ। কয়েকটি এলাকায় AQI 400-র উপরে উঠে যায়, যা স্বাস্থ্য ঝুঁকিকে জরুরি পর্যায়ে নিয়ে যায়। শহরের আকাশ জুড়ে ধোঁয়াশা ও স্থবির বাতাস পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। পরিবেশ মন্ত্রী মানজিন্দর সিং সিরসা জানান, পুরো মহানগর জুড়ে যানবাহনের নির্গমন ও আশেপাশের শিল্পাঞ্চলের কার্যক্রম এখন কঠোর নজরদারির মধ্যে রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় গত কয়েকদিন ধরেই জরুরি বায়ু দূষণ বিরোধী ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দূষণের উৎস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি বড় বাধা। বাসিন্দারা বলছেন, দূষণ এতটাই ঘনীভূত যে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চোখ, গলা ও শ্বাসকষ্টের উপসর্গ বাড়ায় চিকিৎসা কেন্দ্রগুলোতেও চাপ বেড়েছে। প্রতিদিনের কর্মযাত্রা, স্কুলে যাওয়া, এমনকি ঘরোয়া স্বাভাবিক জীবনও তুলনামূলকভাবে কঠিন হয়ে উঠেছে। প্রতিবছর শীতকালে দিল্লিকে ঢেকে ফেলা এই ঘন ধোঁয়াশার অন্যতম কারণ প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার খড় পোড়ানো। অবৈধভাবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া রাজধানীমুখী বাতাসে মিশে শহরকে ঢেকে ফেলে। 2023 সালের এক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার এই বায়ু দূষণের প্রভাবে মানুষের গড় আয়ু 5 বছরের বেশি কমে যেতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরিতে অব্যাহত রয়েছে লাভার উদগীরণ। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই প্রবাহের দৃশ্য ধারণ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ USGS। রাতের বেলা অগ্ন্যুৎপাতের তীব্রতা দিনের তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র। আগ্নেয়গিরিটির দক্ষিণ ভেন্ট থেকে ধারাবাহিক অতি প্রবাহ চলছিল বলে জানায় সংস্থাটি। মাঝে মাঝে লাভা উল্কে ওঠার ঘটনাও দেখা গেছে। রাতের দিকে এই প্রবাহ দীর্ঘ সময় স্থায়ী হওয়ায় পর্যবেক্ষকদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়। কিলাওয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যা 2024 সালের 23 ডিসেম্বর থেকে দফায় দফায় অগ্ন্যুৎপাত করছে। ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 90-এ পৌঁছেছে। প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নিখোঁজ বহু বাসিন্দা। 5 প্রদেশে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $34 কোটি। ভিয়েতনামে কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ ও মধ্যাঞ্চলে সৃষ্টি হয়েছে শোচনীয় বন্যা পরিস্থিতি। শুধু ডাক লাখ প্রদেশেই মারা গেছে 63 জন, প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। বন্যার পানি কিছুটা নামলেও বহু গ্রাম এখনো পানির নিচে। পর্যটন অঞ্চলগুলোতেও বন্যার পানিতে ডুবে গেছে। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম জুড়ে বর্জ্যের স্তূপ ক্রমেই বাড়ছে। প্রায় 1 বছর ধরে চলা পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটে শহরের রাস্তা জুড়ে জমেছে আবর্জনা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বছরের শুরুতে বাড়তে থাকা অসন্তোষ মার্চে গিয়ে রূপ নেয় অনির্দিষ্টকালের ধর্মঘটে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বেতন কমানো ও নতুন অবকাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত ছিল আন্দোলনের মূল সূত্রপাত। শহর জুড়ে আবর্জনার ব্যাগ রাস্তার ধারে সারি হয়ে আছে। বহু এলাকায় ইঁদুরের উপদ্রব বেড়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য শুধু দুর্গন্ধই ছড়াচ্ছে না, বরং পোকার সংক্রমণও বাড়িয়ে তুলছে। এখন আমরা প্রাণীর উপদ্রব অনেক বেশি দেখছি। ইঁদুর সহ আরো নানা পোকামাকড় দেখা যাচ্ছে, যেগুলো আগে যুক্তরাজ্যে ছিলই না। এই প্রবণতা বার্মিংহামে এখন সবচেয়ে তীব্র। আর্থিক সংকটে পড়া বার্মিংহাম সিটি কাউন্সিল 2023 সালের সেপ্টেম্বরেই ঘোষণা দেয় তারা সব অপ্রয়োজনীয় সরকারি ব্যয় স্থগিত করবে। সেই চাপে 2024 সালে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে উচ্চপদ বিলুপ্তির পরিকল্পনা সামনে আনে কর্তৃপক্ষ। এতে কর্মীদের বার্ষিক ব্যয় প্রায় 8,000 পাউন্ড অর্থাৎ 20% কমানোর উদ্যোগ নেয় ইউনিয়ন তীব্র বিরোধিতা শুরু করে। পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইউনাইটেড জানায়, তাদের দাবি অতিরিক্ত বেতন নয়, বরং বিদ্যমান আয় যেন না কমে। আলোচনা স্থবির হয়ে থাকায় সমস্যা দিনে দিনে আরও জটিল হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আগামী বছর থেকে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। রোববার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল জানান, অনলাইন হয়রানি, আর্থিক প্রতারণা ও শিশু নিরাপত্তার ঝুঁকি ঠেকাতেই এই উদ্যোগ। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া সহ যেসব দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের বয়সসীমা নির্ধারণ করেছে তাদের পদ্ধতি বিশ্লেষণ করে উপযুক্ত কাঠামো তৈরি করা হচ্ছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী বছর থেকেই সব সামাজিক যোগাযোগ মাধ্যম মালয়েশিয়ার সিদ্ধান্ত মেনে 16 বছরের নিচের ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করবে। বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর। সোমবার এক প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এমন খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন তারকারা। এর মধ্য দিয়ে ভারতের সিনেমার 6 দশকের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হলো। গত অক্টোবরের শেষ দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁর মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়ে। পরে চিকিৎসা শেষে মাত্র 12 দিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর চিফ অফ স্টাফ সহ নিহত 5, আহত 28। 1.5 মাসে গাজায় প্রায় 500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, প্রাণহানি অন্তত 342। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতির দাবি রুবিওর। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি। খার্কিভে রুশ হামলায় শিশুসহ নিহত 4। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।